হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপু, আপনি যে ড্রামাটির কথা বলেছেন ওইটাই আজকে এক্সপ্লেইন করব। ড্রামার শুরুতেই আমরা আমাদের লিড ক্যারেক্টার ইউ শ্যাংশেংকে দেখতে পাই। সে বসে বসে পোয়েম লিখছিল। সে একজন রিপোর্টার। রিপোর্টার বলতে এন্টারটেনমেন্ট রিপোর্টার। আর এন্টারটেনমেন্ট রিপোর্টার হচ্ছে তারাই যারা কিনা অ্যাক্টরদের পিছন থেকে তাদের গল্প বের করে নিয়ে আসে। কিছু অ্যাক্টরদেরকে নিচে নামানো আর উপরে ওঠানোর জন্য এই রিপোর্টারগুলোই যথেষ্ট। তবে ইউ শ্যাংশ্যাং কখনোই মিথ্যা রিপোর্ট করতো না। সে মিথ্যা রিপোর্ট না করলেও প্রত্যেকটি রিপোর্টের তথ্য খোঁজার জন্য একদম এক পায়ে খাড়া থাকে। যা করা লাগে সবকিছুই করতে রাজি থাকে। অন্যদিকে আমাদের লিড ক্যারেক্টার জিয়াংকে দেখানো হয়। তাদের গ্রুপে তিনজন কেপপ আইডল থাকে। তাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস ছিল জিয়াং। জিয়াং সবসময় চুপচাপ থাকতো। সে কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ করতো না। তার বার্থডে সেলিব্রেট পর্যন্ত সে করতে চাইতো না। ইউ শ্যাংশ্যাং রিপোর্ট করার জন্য তার পার্টিতে চলে আসে আর এই অনুষ্ঠানের বিজয়ী হয়ে যায়। বিজয়ী হওয়ার পর তাকে মঞ্চে ওঠানো হয়। সে মঞ্চে এসে বলতে শুরু করে, আমি জিয়াংকে বিয়ে করতে চাই। এটা শুনে জিয়াং হাঁ করে তাকিয়ে থাকে। তখন সে বলে, এটা তো সম্ভব না, অন্য কিছু প্রয়োজন হলে বলো। তখন সে বলে, আমার সাথে একটি ডিনার ডেটে যেতে হবে। তখন ওই জায়গায় সুই নামের একটি মেয়ে উপস্থাপনা করছিল। সে বিষয়টি সামলে নেয় আর দুইজনের ডেট ফিক্সড করে দেয়। অনুষ্ঠান শেষে শেং শেং বেরিয়ে পড়ে আর তার বান্ধবী টংকে কল করে বলে, আমাদের ডিনার ডেট ফিক্সড হয়েছে, আমি মিশন সাকসেসফুল করতে পেরেছি। এই জন্য সে অনেক খুশি ছিল। এখানে আমরা জানতে পারি তার বান্ধবী জিয়াংয়ের অনেক বড় ভক্ত ছিল। আর সে ছিল জিয়ানের সাথে যে একটি ছেলে থাকতো ওই ছেলের ভক্ত। আজ শেং শেং এর জন্মদিন ছিল। সে এই প্রোগ্রাম শেষ করে তার বাসায় চলে যায়। শেং শেং এর বাসায় আমরা একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটি তাদের প্রতিবেশী ছিল, যে কিনা শেং শেংকে অনেক পছন্দ করত। সে এখন ডক্টরের জব করছে। যেহেতু সে তাকে পছন্দ করত, যার কারণে তাদের বাসায় অনেক বেশি আসা যাওয়া করত। শেং শেং এর অফিসও অনেক ভালো ছিল। অফিসে একটি মেয়ে তাকে পছন্দ করত না, যার নাম ছিল জি শিয়াও। অফিস শেষ করে শেং শেং অনেক খুশি হয়ে একটি রেস্টুরেন্টে এসে বসে থাকে। বসে বসে সে জিয়াং এর অপেক্ষা করছিল। তবে জিয়াং আসার কোনো নামই নেই। ঘন্টাখানিক অপেক্ষা করার পর সে তার অ্যাসিস্ট্যান্ট দি চ্যাংকে কল করে। তখন দি চ্যাং জি চ্যাং এর রুমে যায়। গিয়ে জিজ্ঞাসা করে যে, স্যার আপনি কেন যাননি ওই প্রোগ্রামে? একথা বলতে বলতে সে রুমে আসতে শুরু করে। এদিকে আমরা জি চ্যাংকে দেখতে পাই, সে তার মোটিভেশনাল ঠিক করার জন্য দুইটি ওয়ালনাট তার হাতের ভিতর নিয়ে মেডিটেশন করছিল। জি চ্যাং এমন একটি লোক ছিল, তার রুমে জুতা নিয়ে প্রবেশ করাও নিষেধ ছিল। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার কি করছেন আপনি? যদি কোনো রিপোর্টারের কাছে এই নিউজটি চলে যায় তাহলে কি হবে বলেন তো? তখন সে বলতে শুরু করে, ওই মেয়েটি আমার ফেক ফ্যান ছিল। সে আসলে রিপোর্টার। ওই দিন প্রোগ্রাম শেষে আমি তার সব কথা শুনতে পারি। সে আসলে আমার রিয়েল ফ্যান না, ফেক ফ্যান। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, তার মানে স্যার ও যদি এখন মিথ্যা কোনো রিপোর্ট ছাপিয়ে দেয়? তখন সে বলে, এমনিতেই তো সে মিথ্যা রিপোর্ট ছাপিয়ে দিবে, আমি দেখা করেই কি করব? তখন দি চ্যাং শ্যাংশ্যাংকে কল করে বলে, ম্যাম আমাদের স্যার তো অসুস্থ হয়ে পড়েছেন, উনি আসতে পারবেন না। তখন শ্যাংশ্যাং বলে, তা আমি চলে আসি? তখন সে আবারও বলে যে, না না, এখন আমি ওষুধ খাইয়ে দিয়েছি, উনি ভালো হয়ে গিয়েছেন। তখন সে বলে, তাহলে পাঠিয়ে দিন, ওনাকে আসতে বলুন। এখানে তার উদ্দেশ্য তো ছিল রিপোর্ট করার। এখানে বেচারা দি চ্যাং কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন দি চ্যাং বলে, আমাদের স্যারের কাছে সময় নেই, উনি আসতে পারবেন না, ওনার শিডিউলে নেই, উনি অনেক 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 বিজি। আমি আপনাকে ওনার সাইন করা একটি পিকচার পাঠিয়ে দিচ্ছি, এটা নিয়েই খুশি থাকুন। এদিকে শ্যাং চ্যাং কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সে তার বসের কাছে কিছু সময় চায়। বলে, বস এতদিন সময় দিয়েছেন, আর কিছুদিন প্লিজ সময় দিয়ে দিন। আমি খুব তাড়াতাড়ি ওর ইন্টারভিউটি নিয়ে নিব, আর এতে আমি 100% সাকসেস হব। তখন তার বস তাকে কিছুটা সময় দিয়ে দেয়। এখানে সে চিন্তায় পড়ে যায় কি করবে। অন্যদিকে শ্যাং শ্যাং যে জি জিয়াং এর জন্য অপেক্ষা করছিল, এটা কেউ একজন পিকচার উঠিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। এটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তখন দি চিয়াং ভাবে যে তাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে। তখন সে শ্যাং শ্যাংকে কল করে বলে, আমাদের স্যার আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত আছেন, প্লিজ ম্যাম আপনি সময় মতো চলে আসবেন। এদিকে আমরা দেখতে পাই তাদের রেকর্ডিং শুরু হয়ে গিয়েছিল। দেখা করতে চলে এসেছিল জি জিয়াং। শ্যাং শ্যাং জি জিয়াংকে অনেক ধরনের প্রশ্ন করে। সে শুধু ইয়েস, নো, মেবি এইসব বলেই উত্তর দিচ্ছিল। সে ভালোভাবে তার সাথে কথাই বলে না। শ্যাং শ্যাং মনে মনে ভাবে, আচ্ছা বাচ্চা ওয়েট কর, এখন আমি তোকে দেখে নিব। তখন সে বলে, আচ্ছা আমি শুনেছি তোমার নাকি সই নামে যে উপস্থাপিকা আছে ওর সাথে রিলেশন চলছে।
তখন সে স্ট্রেট কাট বলে দেয় যে না, এমন কোনো কিছুই চলছে না। তখন সে বলে তার মানে এসব কি মিথ্যা নিউজ ছড়াচ্ছে? তুমি তো কোনোদিন কারোর সাথে হাত মেলাতে না। ও যখন হাত বাড়িয়ে দিল তুমি মিলানোর জন্য প্রস্তুত হয়ে গেলে। তুমি তো কারোর সাথে ভালোভাবে কথা বলো না। কেউ যখন প্রশ্ন করে ঠিকভাবে উত্তরই দেও না। ও যখনই প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর দিয়ে দাও। তার মানে এসব কি? জি জ্যাং কে বলবে সে কোনো কিছুই বুঝতে পারে না। তখন বলে সে হচ্ছে আমাদের উপস্থাপিকা। আর হ্যাঁ, সে আমার অনেক ভালো বন্ধু, এছাড়া আর কোনো কিছু না। প্লিজ তুমি এইসব বিষয়ে রিপোর্টে চাপিও না প্লিজ। তখন সে বলে দেখো, আমার মিথ্যা নিউজ চাপানোর কোনো ইন্টারেস্ট নেই। অন্য রিপোর্টারদের মতো আমি নই। তখন জিজেন খুব ভালোভাবে বুঝতে পারে যে শিশিং ওই টাইপের রিপোর্টার না, যে টাইপের রিপোর্টার সে তাকে ভাবছিল। তখন তারা কমফর্টভাবে অনেক প্রশ্ন আর উত্তর দিতে শুরু করে। একে অপরের সাথে ফ্রেন্ডলি অনেকক্ষণ তারা গল্পগুজব করে কথা বলে। কথা বলার এক পর্যায়ে তারা দুইজন চলে যায়। যখন তারা দুইজন লিফটে ওঠে, লিফটটি খারাপ হয়ে যায়। লিফট যখন খারাপ হয়ে যায়, এ কি, শ্যাং কোথায় গেল? নিচের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই সে তো জি জেংয়ের পায়ে ধরে বসেছিল। জি জেংয়ের প্যান্ট খুলে যাচ্ছিল, তারপরও সে পা ছাড়তে রাজি হয় না। জি জেং অনেক কষ্ট করে তার প্যান্ট ঠিক করে। এক পর্যায়ে সে নিজেকে নর্মাল করে উঠে দাঁড়ায়। শ্যাং চ্যাং জি জ্যাংকে বলে চলো আমরা বন্ধু হয়ে যাই, যেহেতু এতক্ষণ আমাদের মধ্যে অনেক ভালো রিলেশন তৈরি হয়েছে, তাহলে তো আমরা বন্ধু হতেই পারি। তখন সে একদম দাঁড়িয়ে থাকে, কোনো উত্তরই দেয় না। হুট করে লিফটের লাইট বন্ধ হয়ে যায় আর লিফট নিচে পড়ে যায়। পরের সিনে আমরা দুইজনকেই হসপিটাল দেখতে পাই। হসপিটালে জিয়াংয়ের হোশ ফিরলে তার অ্যাসিস্ট্যান্ট তার গালে হাত দেয়। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে থাপ্পড় মেলে বলে, অভদ্র, তুই কেন আমার কাছে আসলি? যখন তাকে ডক্টর চেক আপ করতে যায় তখন সে ডক্টরকেও সরিয়ে দেয়, বলে আপনাদের এখানে কি ফিমেল ডক্টর নেই? আপনি কেন আমার উপর হাত দিচ্ছেন? তখন ডক্টর অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা শ্যাংকে দেখতে পাই, সে নিজের আওয়াজই চিনতে পারছিল না, বুঝতে পারছিল না তার কি হয়েছে। যখন নিজেকে সে আয়নায় দেখে সে তো অবাক হয়ে যায়। এখানে তাদের দুইজনের মধ্যে আত্মা পরিবর্তন হয়ে গিয়েছিল। লিফটটি ভেঙে যাওয়ার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর অ্যাক্সিডেন্টে দুইজন একদম পরিবর্তন হয়েছে। একজনের আত্মা আরেকজনের শরীরে প্রবেশ করেছে। এখন কি হবে এটাই হচ্ছে দেখার বিষয়। শ্যাংচিং এর ভিতরে থাকা জিজেং আর জিজেং এর ভিতরে থাকা শ্যাংচিং কিছুটা অবাক হয়ে যায়। একে অপরের সাথে দেখা করার জন্য ছুটতে শুরু করে। জিজেং এর ভিতরে থাকা শ্যাংকে নিয়ে চলে যায় দিজিয়াং। দিজিয়াং যখন তাকে নিয়ে বাসায় চলে যায় তখন সে বলে, হসপিটালে কিছু জিনিসপত্র আমি রেখে এসেছি, ওইগুলো নিয়ে আসি। তখন দিজিয়াং বলে, তুমি যদি এখন বাহিরে যাও, তুমি কি মনে করো এখন তোমাকে রিপোর্টাররা ছাড়বে? কখনোই ছাড়বে না। তুমি ভেতরে যাও, আমি তোমার সবকিছু নিয়ে আসবো। আমি তোমার কাজের জন্য তো আছি, তুমি এখন বাসায় চলো, রেস্ট করবে। তখন তাকে খাবার দেওয়া হয়। খাবারগুলো ছিল জি জ্যাংয়ের পছন্দের খাবার, যেগুলো ডায়েটের কারণে সে খেত। এই খাবারগুলো দেখে শ্যাংয়ের মাথা গরম হয়ে যায়। সে বলে, আমার ক্ষুধা নেই, আমি খাবারগুলো খেতে পারছি না। অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আজকে তোমার ফটোশ্যুট আছে, ফটোশ্যুটের জন্য তোমাকে যেতে হবে। তখন সে বলে, আজই ফটোশ্যুট? আজ কিভাবে আমি ফটোশ্যুট করব? সে বলে, ফটোশ্যুট যেহেতু আছে করতেই হবে, মানা করার মতো তো কোনো কারণ নেই, তুমি তো সুস্থ আছো তাই না? তখন সে বলে, হ্যাঁ সুস্থ আছি, তবে আমি খাবার খেতে চাই না। তখন সে বলে, আচ্ছা উপরে গিয়ে রেস্ট করো। উপরে সে কোন রুমে যাবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন সে কি করবে না বুঝে একটি দরজার সামনে গিয়ে দাঁড়ায়। এখানে 3টি রুম ছিল, 3টি কেপপ আইডলের। কোন রুমটি তার এটা তো সে বুঝতে পারে না। তখন তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর তাকে অন্য একজনের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি তার দরজার সামনে কি করছো? তখন সে সেকেন্ড দরজার সামনে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কি লিয়ের সাথে দেখা করতে চাও? সে বলে, না, আমি তাকে হাই বলতে চাই। তখন আবার তার অ্যাসিস্ট্যান্ট বলে, এখন হাই বলার কি প্রয়োজন বলো তো, চলো তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করবে। তখন সে তার রুমের দিকে দৌড়াতে শুরু করে, জুতা নিয়ে রুমে প্রবেশ করে। এটা দেখে তো অ্যাসিস্ট্যান্ট হাঁ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে তো কখনোই জুতা নিয়ে রুমে প্রবেশ করতো না। তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে সে বুঝতে পারে সে ভুল করে জুতা নিয়ে রুমে প্রবেশ করেছে। তারপর সে জুতা খুলে আবারও রুমে প্রবেশ করে। তখনই তার ফোনে একটি নাম্বার থেকে কল আসে। নাম্বারটি দেখে তার অনেক পরিচিত মনে হয়। তখন তার মনে পড়ে যায়, হ্যাঁ এটা তো আমারই নাম্বার। সে কল রিসিভ করে কথা বলতে শুরু করে এর সাথে। শ্যাং তাকে বলে, কি হয়েছে, তুমি কি চাও বলো, প্লিজ আমাকে বলো, আমরা কিভাবে এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। তুমি চলে গিয়েছো আমার বাসায়, আমি আছি তোমার বাসায়, এটার সমাধান কি? তখন জিজাং বলে, এটার সমাধান আমাদের দুইজনকেই খুঁজে বার করতে হবে। তুমি আর আমি একদিন দেখা করে এই সমস্যাটার সমাধান করে নিব। এখন তুমি আপাতত যাও, গিয়ে আমার এই ফটোশ্যুটটা করে নাও। ফটোশ্যুটের কথা শুনে শ্যাং মনে মনে ভাবে, আমি তো কোনো কিছুই পারি না।
অন্যদিকে আমরা শ্যাং শ্যাং এর বডিতে জিজেংকে দেখতে পাই। শ্যাং শ্যাং এর মা আর বাবা খুব সুন্দর করে তার জন্য খাবার রান্না করে নিয়ে আসে। এতগুলো খাবার দেখে সে তো ক্যালোরি গুনতে শুরু করে, বলে এই খাবারগুলো খেলে আমি তো অসুস্থ হয়ে পড়বো, আমার বডি কিভাবে ঠিক রাখবো। সে তো জানতো না সে অন্য একজনের বডিতে আছে। সে খাবারগুলো অনেক এনজয় করে খেতে শুরু করে। তখনই তার বেস্ট ফ্রেন্ড এখানে চলে আসে আর তার সাথে দুষ্টুমি করতে থাকে। এটা তার অনেক খারাপ লাগে, কারণ এসব সে একদমই পছন্দ করতো না। সে যখন শ্যাং শ্যাং এর রুমে যায় তখন সে দেখতে পায় সে আসলে তার সাথে থাকা কেপপ আইডলের ফ্রেন্ড ছিল। এদিকে আমরা শ্যাং শ্যাংকে দেখতে পাই সে জি জেং এর বডিটাকে দেখতে থাকে আর মনে মনে ভাবে অনেক কষ্ট করে এই বডিটা বানিয়েছে। যখন সে ফটোশুটে যায়, ফটোশুটে সে অনেক সুন্দরভাবে হাসতে থাকে। যেহেতু জি জেং কখনোই হাসতো না, তার হাসি দেখে সবাই অনেক খুশি হয় আর তার পিকচারগুলো অনেক সুন্দর আসে। এদিকে শ্যাং শ্যাং এর বড়িতে থাকা জিজেং অনেকগুলো খাবার খেতে শুরু করে, তাও তার বাবার রান্না করা খাবার, যে খাবারগুলো শ্যাং শ্যাং নর্মালি কখনোই খেত না। এসব দেখে তার মা বাবাও কিছুটা অবাক হয়। অন্যদিকে আমরা জিজেং এর বড়িতে থাকা শ্যাং শ্যাংকে দেখতে পাই, সে এই খাবারগুলো দেখে বিরক্ত ফিল করতে থাকে। জিজেং এর বড়িতে থাকা শ্যাং শ্যাং বলে আমি শ্যাং শ্যাং এর সাথে দেখা করতে চাই। তখন তার অ্যাসিস্ট্যান্ট কিছুটা বিরক্ত হয়। তখন সে বলে কেন দেখা করতে পারি না, ও আর আমি একসাথে লিফটে বন্দি ছিলাম, ও হচ্ছে রিপোর্টার, ওদের সাথে তো সম্পর্ক ভালো রাখা উচিত তাই না। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে এতদিন তোমার মধ্যে আকল কোথায় ছিল, তুমি তো অনেক বদলে গিয়েছো, আল্লাহ বাঁচিয়েছে, তোমার মধ্যে আকলটা ফিরে এসেছে। আমি চাইতাম এমনটাই হোক, তুমি সবার সাথে মিলেমিশে থাকো। এতে সে অনেক খুশি হয়ে যায়। পরদিন তারা শ্যাং শ্যাং এর বাসায় চলে যায়। শ্যাং শ্যাং এর মা তাকে চা দিলে সে বলে থ্যাংক ইউ মম। মম কথাটি শুনে সবাই এখানে কিছুটা অবাক হয়ে যায়। তখন সে আবার কথা পাল্টে বলে যে থ্যাংক ইউ ম্যাম, আসলে আমি চা খাই না। এটা বলে সে কথাটি ধামাচাপা দিয়ে দেয়। তখন শ্যাং শ্যাং বলে যে চলো তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। এটা বলে তাকে রুমে নিয়ে যায়। দুইজন রুমের ভিতর অনেকক্ষণ কথা বলে, কথা বলার পরও তারা সমাধান খুঁজে পায় না। তবে তারা একটা লাস্ট সমাধান পায়, দুইজন যতদিন পর্যন্ত তাদের বডি ফেরত না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা একে অপরের কাজ করে যাবে। জিজেং এর বডিতে থাকা শ্যাং শ্যাং যখন বাসায় ফিরে তখন তাদের গ্রুপে থাকা সবচেয়ে ছোট সদস্য লি এসে বলে যে চলো আমরা একসাথে ডিনার করি। তখন তারা সবাই মিলে ডিনার করে। ডিনারে ওই ডায়েট ফুডগুলোই ছিল যেগুলো তার একদমই পছন্দ ছিল না। অ্যাসিস্ট্যান্ট তাকে কাজের কথা বলে, কাজের কথা শুনেই সে পেট ধরে বলতে থাকে আমার না অনেক পেট ব্যথা করছে, সাথে মাথাও ব্যথা করছে, আমি কাজ করতে পারবো না। তখন সে জানতে পারে যে তার সাথে অন্য একজন আইডল আসবে, যে কিনা শ্যাং শ্যাং এর অনেক পছন্দ। এটা শুনে বলে কাল পর্যন্ত তো আমি ভালো হয়ে যাব, আমি শুটিংয়ে যেতে রাজি আছি। এই বলে সে শুটিংয়ের জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে শ্যাং শ্যাং এর বডিতে থাকা জিয়াং চলে যায় শ্যাং শ্যাং এর অফিসে। যেহেতু শ্যাং শ্যাং তাকে সবকিছু খুলে বলে দিয়েছিল, তাই তার যেতে আর কোনো প্রবলেম হয় না। সে বাসে করে সুন্দর করে তার অফিসে পৌঁছে যায়। অফিসে থাকা প্রত্যেকটি কলিগকেই সে সুন্দরভাবে চিনে ফেলতে পারে আর সে তার কাজগুলোও সুন্দরভাবে গুছিয়ে করে। অন্যদিকে আমরা জিজেং এর বডিতে থাকা শ্যাং শ্যাংকে দেখতে পাই, যে কিনা মেকআপ রুমে বসেছিল। তার সাথে দেখা করার জন্য সুই চলে আসে। সুই তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। ফ্লার্ট করার এক পর্যায়ে আমরা দেখতে পাই আসলে শ্যাং শ্যাং জাসুকে অনেক পছন্দ করত। জাসু কেপপ আইডল ছিল। শ্যাং শ্যাং সারাক্ষণ শুধু জাসুকেই দেখতে থাকে। সে তো আজ অনেক এক্সাইটেড ছিল যে সামনাসামনি থেকে আজ জাসুকে সে দেখতে পেল। তাদের মধ্যে একটি প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতায় শ্যাং শ্যাং হেরে যায় আর জাসু জিতে যায়। এখানে আমরা জানতে পারি জাসু আসলে একদম ফ্লার্টিং টাইপের একটি ছেলে ছিল। উপস্থাপিকা সুরির সাথে ফ্লার্টিং করতে শুরু করে। তার এইসব ফ্লার্টিং দেখে আমাদের নায়িকা ভিতরে ভিতরে জ্বলতে শুরু করে। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সিন শিফট হয়ে আমাদের রাতের সিন দেখানো হয়। শ্যাং শ্যাং খাবারের জন্য কোনো কিছু খুঁজছিল, কিন্তু জিজিয়াংয়ের রুমে শুধু ডায়েটের খাবার ছাড়া অন্য কিছু ছিল না। তখন সে দুইটা ওয়ালনাট খুঁজে পায়। ওয়ালনাটগুলো দেখে সে অনেক খুশি হয় আর খাবার জন্য চিন্তা করে। সে মনে মনে ভাবে এতক্ষণে একটি ভালো জিনিস পাওয়া গেল। দরজার সামনে গিয়ে সে ওয়ালনাটগুলোকে ভাঙার চেষ্টা করে। শেষ পর্যায়ে সে ওয়ালনাটগুলোকে ভেঙেই দেয়, কিন্তু সে দেখতে পায় এগুলো খাওয়ার ওয়ালনাট ছিল না। তখন তার অ্যাসিস্ট্যান্ট আর লিউ চলে আসে। তারা এসে বলতে শুরু করে তুমি এসব কী করছো, তুমি তো বলেছিলে এই ওয়ালনাটগুলো খাওয়ার জন্য না, এই ওয়ালনাটগুলো তুমি একটি কাজের জন্য ব্যবহার করো। তুমি তো এই ওয়ালনাটগুলো দিয়ে মেডিটেশন করো, তাহলে আজ কি হয়ে গেল তোমার? তুমি কি সত্যিই পাগল হয়েছো? তোমার এই অ্যাক্সিডেন্টের পর থেকেও হয়তো তুমি পাগল হয়েছো।
এটা শুনে সে তো অবাক হয়ে ওয়ালনাটগুলো হাত থেকে ফেলে দেয়। মনে মনে ভাবে, আজ তো আমি শেষ, আমাকে তো আজ খুনই করে দিবে এই ছেলে। এখন আমি ওকে কি জবাব দিব, ও আমাকে কি বলবে, কি করবে, কি করব আমি, এইসব সে ভাবতে শুরু করে। আসলে সে এখানে দুশ্চিন্তায় ছিল, সাথে ম্যানেজারও বুঝতে পারছিল না সে যেই ওয়ালনাটগুলোকে 6 লাখ টাকা দিয়ে কিনে এনেছে এইগুলো সে কেন এখন ভেঙে ফেললো। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, প্লিজ একটু সময়ের জন্য আমাকে একা ছেড়ে দাও। জিজাংয়ের বড়িতে থাকা শ্যাংশ্যাং বসে বসে কান্না করছিল। তখনই জিজাংয়ের কল চলে আসে। সে বলে, শুনো, তুমি কি শুটিংয়ের জন্য মানা করে দিয়েছো? বলেছো কি তুমি অসুস্থ? তখন সে বলে, হ্যাঁ, আমি তো অসুস্থ, আমি তো মরতেই চলেছি। জিজাং বলে, কি আবল তাবল বলছো, ঠিক করে কথা বলো। তখন সে বলে যে, হ্যাঁ আমি বলছি, বলো কি বলবে, শুনছি। তখন জিজাং বলে, হ্যাঁ আমি যা বলছি তাকে কান দিয়ে শোনো, তোমার কথা আমি কিছুই বুঝছি না। আমরা যেই হোটেলে এই দুর্ঘটনাটি ঘটিয়েছিলাম ওই হোটেলেই কাল দেখা করব। হ্যাঁ, আরেকটি কথা শুনো, আমার ড্রয়ারে দুটো ওয়ালনাট রাখা আছে, এই ওয়ালনাটগুলো নিয়ে আসবে। ওয়ালনাট? ওগুলো তো নেই। কি বলছো ওয়ালনাট নেই? ওয়ালনাট আছে, তুমি নিয়ে আসবে, ওই জায়গায় রাখা আছে, তুমি ওয়ালনাটগুলো সুন্দর করে নিয়ে আসবে। পরদিন তারা দেখা করার জন্য ওই হোটেলে চলে যায়। শ্যাং শ্যাং খাবার দেখে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। এতদিন ধরে খাবার খাচ্ছিল না, যার কারণে খাবার খেতে শুরু করে। তখন জিজাং বলে যে, আমার ওয়ালনাটগুলো কই? তখনই তার খাবার খাওয়া বন্ধ হয়ে যায়। সে অন্য দুইটা ওয়ালনাট তাকে এনে দেয়। এই নিন আপনার ওয়ালনাট। ওয়ালনাটগুলো দেখে সে বলে, এগুলো তো আমার ওয়ালনাট না, এগুলো তো আসল ওয়ালনাট, আমার ওইগুলো কই, ওইগুলো এনে দাও। তখন সে বলে, আমি আনতে ভুলে গিয়েছি, আমি বলেছিলাম না, আমি দেখার চেষ্টা করছিলাম আপনার কি মনে আছে কি না ওই ওয়ালনাটগুলোর কথা। হ্যাঁ, তোমার তো মনে আছে, আমি কাল নিয়ে আসবো ওয়ালনাটগুলো, আজ আমি যাই। তখন সে বলে, আচ্ছা কাল নিয়ে আসবে। তখন তারা দুইজন ওই লিফটে উঠে একে অপরের সাথে ওই নাটকগুলো করতে শুরু করে যেটা তারা ওই দিন করেছিল। একজন অপরজনের পায়ে ধরে থাকতে থাকে। তারপরও তাদের বডি এক্সচেঞ্জ হয় না। এখন কি করবে তারা কোনো কিছুই বুঝতে পারে না। তারা দুইজন বাহিরে এসে বসে চিন্তা করে, আমরা যখন বডি চেঞ্জ করেছিলাম ওই দিন বৃষ্টি ছিল, তার মানে আজ থেকে 3 দিন পর আবারও বৃষ্টি হবে। বৃষ্টির দিনে আমরা ওই জায়গায় চলে আসব আর আমাদের বডি চেঞ্জ করব। এভাবেই তারা দুইজন একে অপরকে বাই জানিয়ে চলে যায়। এখন তো চিন্তার বিষয় ছিল সে কিভাবে এই দুইটি ওয়ালনাট ম্যানেজ করবে, যার কারণে সে অনেকগুলো ওয়ালনাট কিনে বাসায় নিয়ে যায়। সে ওয়ালনাটগুলো খুঁজতে শুরু করে। তখন তাকে ওয়ালনাট খোঁজায় লি সাহায্য করে। লি তো তার সাথে গল্প করতে শুরু করে। ওর ব্রেকআপ ওর সাথে হয়েছে, ওর রিলেশন ওর সাথে হয়েছে। শ্যাং শ্যাং তো এইসবের জন্য পাগল ছিল, সেও তার সাথে গল্প করায় লেগে পড়ে। তারা দুইজন সারা রাত জেগে গল্প করে আর ওই ওয়ালনাটগুলো খুঁজে বের করে। সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় শ্যাং শ্যাং এর ভিতরে থাকা জিজেং খাবার খাচ্ছিল। এইসব দেখে তার মা বাবা কিছুটা অবাক হয়, কারণ তার মেয়ে আগে এতটা খাবার খেত না। তখনই তার ডক্টর বন্ধুটা বাসায় চলে আসে। জিজেং এর মা তাকে বলে যে, দেখ, এই ছেলেটা আগে অনেক সুন্দর সুন্দর বই পড়তো, এখন সে ডক্টর হয়েছে, আর তুই তো শুধু প্রেমের বই পড়তি, কোন ছেলে কোন মেয়ের সাথে রিলেশন করতো, ধনীর মেয়ে গরিবের সাথে বেঁকে যেত, এইসব বিষয়ে পড়তি। তুই এতদিন যদি ভালোভাবে পড়তি ডক্টর হয়ে যেতি। তুমি গিয়ে তাকে কিছু নতুন বই কিনে দিও যেগুলো সে পড়তে পারে। তখন তার ডক্টর বন্ধুটা বলে, আচ্ছা সমস্যা নেই, আমি ওকে কিছু সুন্দর বই কিনে দিব, আজ আমি বিকালে অবসর আছি, তুমি আমার সাথে যেতে পারো। তখন সে মানা করে দেয়, বলে, না আমার তো আজ যাওয়ার ইচ্ছে নেই। তখন সে বলে, আমি একটি শোয়ের টিকিট নিয়েছি, চলো আমরা শোটা দেখে আসবো। শোয়ের কথা শুনে সে রাজি হয়ে যায়, কারণ তার তো জুইকে দেখার প্ল্যান ছিল। অন্যদিকে আমরা জিজেংয়ের বডিতে থাকা শেংশেককে দেখতে পাই। সে তার আইডলের নামে একটি বাজে কমেন্ট দেখে সাথে সাথে রিপ্লাই করে দেয়। তখন তার মনে পড়ে যায় এটা তো তার আইডি না, জিজেংয়ের আইডি। সে বইয়ে তো কাঁপতে শুরু করে। সে কমেন্টটি ডিলিট করে দিলেও কমেন্টটি পুরো দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। নেক্সটে কি হয় এটাই হচ্ছে দেখার বিষয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বিশেষ করে আপু আপনার কেমন লেগেছে এটাও কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।